2020 সালের 15 জুলাই ইলন মাস্কের প্রোফাইল থেকে টুইট করা হয়, $1000 দাও, আমি তোমাকে $2000 দিব। এবং নিচে সুন্দর করে বিটকয়েনের একটা আইডি দেওয়া ছিল। শুধু ইলন মাস্ক না, সাথে অ্যাপল, উবার, জেফ বেজোস, বারাক ওবামা, জো বাইডেন সহ নামি দামি অনেক ফলোয়ার সমৃদ্ধ যে প্রোফাইলগুলো ছিল সবগুলা থেকেই এই পোস্ট করা হয়। মোটামুটি 130 খানার প্রোফাইল থেকে এই পোস্ট করা হয় যে তুমি আমাকে $1000 এই বিটকয়েনের ওয়ালেটে পাঠাও, আমি তোমাকে $2000 ডাবল করে দিব এবং সামাজিক এই বদ্ধতা থেকেই আমি তোমাকে এটা দিচ্ছি। কারণ সালটি ছিল করোনার সাল, সবাই বিপদগ্রস্ত ছিল, বোঝাই যাচ্ছিল এটা একটা স্ক্যাম। কিন্তু তারপরেও পোস্টটা হয়েছিল এলন মাস্কের প্রোফাইল থেকে, এটা অবশ্যই মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। যাই হোক, এটা ছিল ইন্টারনেট দুনিয়ার সবথেকে বড় হ্যাকিং অপারেশনগুলোর মধ্যে একটা, টুইটার হ্যাকিং, যার বর্তমান নাম এক্স। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টুইটার হ্যাকিংয়ে কারা জড়িত ছিল, কিভাবে হ্যাকিং হয়েছিল এবং কতদিন সেটা লাস্ট করছিল, অবশেষে ঘটনাটা কিভাবে সমাধান হয় বা কিভাবে এই চক্রটাকে ধরা হয়। সাথে সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে আমাদের এই ভিডিওতে কোনো রকম মিউজিক অ্যাড করা হচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ডে যে আপনাদেরকে একটু ভয়ানক মিউজিক দিয়ে শোনাবো যাতে আপনারা শুনতে মজা পান, সেটা আমরা করতে পারতেছি না, কারণ মিউজিক হারাম। তো দয়া করে আমাদেরকে যেমন আসি এই অবস্থায় একটু সাপোর্ট করেন যাতে আমরা গ্রো করতে পারি, চ্যানেলটা বড় হইতে পারে। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। ইতিমধ্যে আপনারা ভিডিওর টপিক বুঝে ফেলেছেন, চলেন বিস্তারিত বলি। এই যে হ্যাকিং, এই অপারেশনের পিছনে ছিল গ্রাহাম আইভান ক্লার্ক নামের একটা ছেলে, টিনেজার, যার তখন বয়স ছিল মাত্র 17 বছর। এই 17 বছর বয়সেই সে হ্যাকিংয়ে পারদর্শী হয়ে উঠছিল নানাভাবে। সে ছিল একজন স্ক্যামার, একাধারে বাটপারও বলা চলে। তো চলুন আমি আপনাকে ওর সুন্দরভাবে বিস্তারিত দেওয়ার চেষ্টা করি। 13 বছর বয়সে যখন গ্রাহামের বাবা মার ডিভোর্স হয়ে যায়, মানে প্যারেন্টস আলাদা হয়ে যায়, তখন থেকেই সে একটু অন্যরকম হওয়া শুরু করে। তার বাবা মার মধ্যে সেপারেশন হওয়ার পরে বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। সে গ্রাহাম ছেলেটা মায়ের সাথে থাকতেই শুরু করে এবং গ্যাদার হাই স্কুল নামে একটা স্কুলে পড়তেছিল। 13 বছর বয়স থেকেই সে স্ক্যাম করতে শুরু করছিল। এই স্ক্যামের মধ্যে জড়িত হওয়ার প্রথম সূত্রপাত হয় মাইনক্রাফট নামে একটা গেমের মাধ্যমে। মাইনক্রাফট এমন একটা গেম যেখানে সার্ভার কেনা যাইতো, কয়েকজন প্লেয়ার মিলে সার্ভার নিয়ে একটা আলাদা ওয়ার্ল্ড বানানো যাইতো, যেখানে ঘর বাড়ি ইত্যাদি বানানো যাইতো এবং সেটা কেনা বেচাও করা যাইতো। তো এই গ্রাহাম আইভান ক্লার্ক এই এমনই মানে বাটপার টাইপ মানুষ ছিল যে সে তার একটা ইউটিউব চ্যানেল খুলছিল। গ্রাহামের ইউটিউব চ্যানেলটার নাম ছিল ওপেন। সে এই অ্যাকাউন্টটাতে এত ভালো মানুষ হিসাবে নিজেকে প্রেটেন্ড করতো যে সে সব থেকে ভালো মানুষগুলোর মধ্যে একজন, কিন্তু মূলত সে ছিল একজন বাটপার। তার এই কথায় অনুপ্রাণিত হয়ে মানুষজন তার যে গেম, আমি যেমনটা বলতেছিলাম একটু আগে, যে গেম কেনা বেচা হইতো সার্ভারের মধ্যে, মানুষ যখন তাকে পে করতো, $100 পর্যন্ত পে করতো, তখন সে সাথে সাথেই তাকে ব্লক করে দিত। যেটা তাকে দেওয়ার কথা ছিল, টাকা দেওয়া হয়েছিল বা ডলার দেওয়া হয়েছিল, সেটা না দিয়েই সে তাকে ব্লক করে দিত। এই ছিল গ্রাহামের 13 বছর বয়সের বুদ্ধি। একটা ভিডিওতে দেখা যায় যে সে কথা বলতেছিল আরেকজন গেম খেলার সময় আরেকটা লোকের সাথে বা অপোজিট একটা পার্সনের সাথে। তো তাকে মানে একটু গর্ববোধ করেই বলতেছিল যে আমার বয়স হয়তো তোমার থেকে কম, কিন্তু আমি তোমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করি। তো একই সাথে সে বলতেছিল যে তোমার কি বিশ্বাস হচ্ছে না, তোমাকে কি আমার পেপাল অ্যাকাউন্ট দেখাবো। ওই মুহূর্তেও 13 বছর বয়সের একটা বাচ্চা, তার কাছে $5000 ছিল। তো অবশ্যই এটা আস্তে আস্তে প্রকাশ হয়ে যায়, সে যে একজন বাটপার টাইপ মানুষ, স্ক্যামার, সেটা প্রকাশ হয়ে যায়। তো তখন এক ইউটিউবার এই ঘটনাটার খোলাসা করে। ইউটিউবের নামটা আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে। এই ভদ্রলোক যখন প্রকাশ করতে থাকে একটা ভিডিওর মাধ্যমে যে ওপেন নামে যে ইউটিউব চ্যানেলের মালিক আছে এবং এর পিছনে যে মানুষটা আছে যে ভিডিও করতেছে, প্রেটেন্ড করতেছে সে একজন ভালো মানুষ, সে মূলত একজন স্ক্যামার। শুধু এতটুকু না, যখন এই ইউটিউবার এই গ্রাহামের এই তথ্য ফাঁস করে, এরপরে এই গ্রাহামের চোখে মুখে অন্তরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা চলে আসে। এর থেকেই সে একজন হ্যাকার হায়ার করে, কারণ ওই বয়সে সে হ্যাকিং জানতো না, হ্যাকার হায়ার করে এবং যে ইউটিউব চ্যানেল থেকে তার বিরুদ্ধে ভিডিও প্রকাশ করেছিল তার ইমেল থেকে শুরু করে যত চ্যানেল আছে সবগুলোকে হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করে সমস্ত কিছু ডিলিট করে দেওয়া হয়েছিল। বুঝতে পারতেছেন সে কত বড়
বাটপার টাইপ মানুষ ছিল। তো যাই হোক, ফিরে আসি ঘটনাতে। তো এইভাবে যখন সবকিছু আস্তে আস্তে অনেক টাকা পয়সার সে মালিক হইতে থাকে, $1000-2000 তখন 13 বছর বয়সের বাচ্চার কাছে তো $2,000-5,000 অনেক টাকা হওয়ার কথা। এইভাবে কেটে যায় তার কয়েকটা বছর, স্ক্যাম ছোট মোটো স্ক্যাম করতে করতে সে অভ্যস্ত হয়ে থাকে। এই মাইনক্রাফট গেম থেকে যখন পুরো সব সার্ভার থেকে তাকে ব্লক করে দেওয়া হয়, একদম বন্ধ করে দেওয়া হয়, তখন সে একটু মুভ করে অন্যদিকে ঘরে। একটা সময় সে $1000 ইনকাম করে খুশি থাকতো, কিন্তু এখন তার ধারণা বা তার ইচ্ছা $1,00,000 ইনকাম করা। সে ওজি ইউজার নামে একটা ওয়েবসাইটে যায়, যেখানে টুইটার হ্যান্ডেল বেচা কেনা হইতো। টুইটার হ্যান্ডেল মানে আপনি যদি পছন্দের কোনো টুইটার হ্যান্ডেল থাকতো, অনেকেই পুরাতন অ্যাকাউন্ট কেনা বেচা একটা মার্কেট আছে। তো সেইখানে মূলত এর পিছনে হ্যাকাররাই কাজ করতো বিভিন্নভাবে, যে টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেলটার ফলোয়ার বেশি বা অন্য কোনো পাশ থেকে কোনো দরকার, সেই হ্যান্ডেলটা বা সেই টুইটার হ্যান্ডেলটা মানুষজন কেনার জন্য অর্থ প্রদান করতো এই হ্যাকারদেরকে। হ্যাকাররা করতো কি, তাদেরকে বিভিন্ন ফিশিং এর মাধ্যমে এই টুইটার অ্যাকাউন্ট কেনা বেচা করতো হ্যাকিং করে। তো এইটা সম্পর্কে যখন এই গ্রাহাম আইভান ক্লার্ক জানতে পারে, ওই দিকেই ধাবিত হয় এবং একটা সময় গিয়ে সেও সেই কাজগুলোর সাথে জড়িয়ে পড়ে। টুইটার হ্যাকিং এর এই খেলায় সব থেকে বেশি কাজে লাগতো সিম সোয়াপিং মেথডটা। তো সিম সোয়াপিং মেথড ইউজ করে এইখানে টুইটার কেনা বেচা হইতো, এবং ম্যাসন নামে একটা ছেলে ছিল যার ছদ্মনাম আর একটা ছিল ওই অ্যাকাউন্টটাতে। তো ম্যাসন করতো কি, বিভিন্ন ডিলারের হয়ে সে মধ্যম পন্থা হয়ে অ্যাকাউন্ট কেনাবেচা করতো। তা যাই হোক, একটা সময় যখন সাংবাদিকদের সামনে আসে, ম্যাসন ছিল মাত্র 19 বছরের একটা ছেলে যে লন্ডন থেকে এই কাজটা করতো। সে প্রথমে বুঝতে পারেনি যে এই কাজটা এত ভয়ানক, যে এখানে টুইটার মানুষের গ্যাম্বলিং জড়িত আছে, মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে কেনাবেচা হইতেছে। সে একে একে সবকিছু বলে দেয় যে কে আসলে হ্যাক করে দিচ্ছে। তো সাংবাদিকের সাথে কথা বলার সময় এই ম্যাসন একরকম বলেই ফেলে যে সম্ভবত টুইটারের ম্যানেজমেন্টের কেউ ওজি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, না হলে যে কারো টুইটার অ্যাকাউন্ট কিভাবে 5 থেকে 10 মিনিটে হ্যাক করা যাচ্ছে। তো এতে করে সাংবাদিক বলছিল, এটা তুমি কিভাবে বুঝলা? যে ধরেন আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি, সেটা 4-5-10 মিনিটের মধ্যে চলে আসতেছে ইউজার পাসওয়ার্ডের মধ্যে। তো সে সাংবাদিকের চ্যালেঞ্জ নিয়ে একটা অ্যাকাউন্ট দেয় এবং ম্যাসন কার্ক নামে আরেক ভদ্রলোককে পাঠায়, যে তাকে সবকিছু হ্যাক করে দিত, সে শুধু বিক্রি করতো। তো এইভাবে গ্রাহাম আইভান ক্লার্কের ভালোই চলতেছিল। এই ক্লার্কই হচ্ছে কার্ক, যে মূলত টুইটার অ্যাকাউন্ট সিম সোয়াপিং অথবা ফিশিং লিঙ্ক দিয়ে এইভাবে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে কেনাবেচা করতো। এই সিম সোয়াপিং মেথড এবং টুইটারের এই যে হ্যাকিং প্রসেস, এটা নিয়েই আমি গত ভিডিও একটা বানাইছিলাম, আপনারা দেখে আসতে পারেন। আই বাটন এখানে আমরা দিয়ে রাখবো ভিডিওটা, যাতে আপনারা খুঁজে পাইতে সহজ হয়। 164 বিটকয়েন। এই গ্রাহাম আইভান ক্লার্ক যখন এইভাবে টুইটার হ্যান্ডেল কেনাবেচা করে, একটা সময় তার মাথায় আসে যে আমরা তো আরও বড় গেম খেলতে পারি। তো তখন সে 2019 সালে এই $1,00,000 দিকে তার মন চলে যায়। 164 বিটকয়েন এইভাবেই এক ভদ্রলোকের, গ্রেগ ব্যানেট নামের এক ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে মেরে দেয়। তো সে মাত্র 16-17 বছর বয়সে এমন একটা অবস্থা ফিল করতেছিল যে তাকে হয়তো থামানোর কেউ নাই। শেষ পর্যন্ত আসলেই তার কথাই সত্যি হয়, তাকে থামানোর কেউ ছিল না। FBI থেকে তাকে গ্রেফতার করার পরে এই যে সে বিটকয়েনগুলা নিয়েছিল তার বিভিন্ন ওয়ালেটে, সর্বমোট FBI ধারণা করছিল যে $4 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন তার অ্যাকাউন্টে আছে, বিভিন্ন জায়গা থেকে ফ্রড করে সে নিয়ে আসছিল। কিন্তু আমেরিকান লতে শিশু আইন বলে একটা বিষয় আছে, 18 বছর বয়সের আগে যদি FBI ধরেও, যদি প্রমাণও করে যে এই টাকাটা সে ফ্রডগিরি করে আনছে, এই গ্রেগ ব্যানেটের টাকা, এটা প্রমাণ করতে পারলেও এর শাস্তি হবে না, কারণ সে শিশু হিসেবে কাউন্ট হইতেছে। তো তারা কি করতেছে, FBI একটা সময় পরে গিয়ে ডিল করে যে $4 মিলিয়ন মধ্যে $1 মিলিয়ন আমরা দেখতে পাচ্তেছি, তোমার কাছে আরো $3 মিলিয়ন আছে, সেটা কই? তো গ্রাহাম আইভান ক্লার্ক কিছুতেই এটা স্বীকার করে না, এবং সে জানতো যেহেতু তার বয়স কম, মানে তাহার কোনো শাস্তি হবে না। তো এই বিষয়টা জানার পরে সে কিছুদিন জেলে থাকে, এবং একটা সময় গিয়ে কেস যারা এক্সিকিউট করতো তারা একটা ডিলে আসে যে তুমি যে $4 মিলিয়নের $1 মিলিয়ন যেটা আছে, তুমি এখানে এটা দিয়ে দাও, তোমাকে আমরা এই কেস থেকে বের করে দিই। তো সে ডিলটাতে সে খুশি খুশি দিয়ে দেয়, কারণ একটা উইন উইন পজিশন। $3 মিলিয়ন সে পেয়ে যাইতেছে হ্যাকিং অপারেশন থেকে, কোনো রকম সাক্ষী প্রমাণ ছাড়া। যেহেতু FBIও বের করতে পারতেছিল না আসলে কেমনে কি করবে, কারণ এটা বিটকয়েন হইতেছে, নন ট্রেসেবল একটা পেমেন্ট মেথড। তো এইভাবে সে জেল থেকে বের হয়ে আসে। জেল থেকে বের হয়ে আসার পরেই তার মাথায় ভূত চেপে বসে যে 18 বছর হইতে মাত্র কয়েক মাস বাকি আছে, 8 মাস থেকে 9 মাস বাকি আছে, এর মধ্যে আমাকে আর বড় ক্রাইম করতে হবে, কেননা
আমি যদি এর মধ্যে কোনো বড় ক্রাইম করি তাহলে আমাকে আটকে রাখা খুবই কঠিন, কারণ আমি 18 বছরের কম যেহেতু আছি, লিগালি আমাকে তেমন কোনো শাস্তি দিতে পারবে না FBI থেকে বা কোর্ট থেকে। তো এই ছিল তাদের অবস্থা। এরপরে সে আরও 2জন সহযোগী বন্ধু সহ তারা একটা বিগ অপারেশন হাতে নেয়, সেটা হচ্ছে টুইটার হ্যাক করার জন্য তারা প্রথমত যে কাজটা করতেছিল, আমি এই ভিডিওর প্রথমেই বলতেছিলাম যে ইলন মাস্ক থেকে শুরু করে সর্বমোট 130 জনের প্রোফাইল থেকে এই পোস্ট আসছিল, এই যে বিটকয়েনের যে ওয়ালেট আছে এখানে তুমি $1000 দাও, কয়েক 30 মিনিটের মধ্যে তোমাকে $2000 দেওয়া হবে, আর এটা মাত্র 30 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। আর এটা আমরা করতেছি কারণ আমরা সামাজিকভাবে দায়বদ্ধ, কেননা আমরা সমাজ থেকে অনেক ইনকাম করছি। আর যেহেতু এটা করোনার সময় ছিল, মানুষের কাছে বিশ্বাস করা ছাড়া অপশন ছিল না। আবার অন্যদিকে এটা যে একটা স্ক্যাম টাইপ পোস্ট, এটা অনেকে বুঝতে পারছিল। যাই হোক, টুইটার হ্যাকিং এই যে অপারেশনটা 3জন মিলে যে স্টার্ট করতেছিল, এরা যখন হ্যাকিং অপারেশনটা শুরু করে, হ্যাকিং অপারেশনের প্রথম দিকে তারা শুধুমাত্র টুইটার অপারেশনে যারা ম্যানেজমেন্টে ছিল তাদের সম্পূর্ণ একটা লিস্ট বের করে। এই লিস্ট থেকে তারা একে একে সিম সোয়াপিং মেথড দ্বারা বা ফিশিং লিঙ্ক দ্বারা তাদের তথ্য যেভাবে হোক নিজেরা নিতে থাকে এবং একটা একটা করে অ্যাকাউন্ট চেক করতে থাকে তার কার কাছে অ্যাকাউন্ট ম্যানেজিং ক্ষমতা আছে, পাওয়ার আছে, অ্যাডমিন পাওয়ার কার কাছে আছে, মানে কে ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এইভাবে তারা একটা একটা করে অ্যাকাউন্ট হ্যাক করতে থাকে ম্যানেজমেন্টের এবং চেক করতে থাকে। এটা অবশ্যই এত ইজিও ছিল না, আমার কথায় যতটা ইজি মনে হইতেছে, কারণ একটা হ্যাকিং অপারেশন একজন টুইটারে চাকরি করে, আর ওই সময়টা যেহেতু করোনাকালীন সময় ছিল, প্রত্যেকে ওটা হোম বেসড একটা কাজ করতেছিল, টুইটার থেকে ওটা মেনে নিয়েছিল বা ওরাই অ্যারেঞ্জ করছিল যে এই করোনার সময় আমরা হোম বেস কাজ করব। তো এত সহজ ছিল না, আবার এত কঠিনও ছিল না, কারণ বাসা থেকে বোঝাও যাচ্ছিল না আসলে অফিসে কি করতেছিল, সবাই সবার প্রান্ত থেকে কাজ করতেছিল। তা টুইটার ম্যানেজমেন্টে যারা ছিল তারা একরকম কনফিউজডই ছিল যে আসলে কি ঘটনা সত্য, কারণ এরা যখন কাউকে ফোন দিতেছিল এরা বলতেছিল যে টুইটারের সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে এরা ফোন দিছে, টুইটারের সিকিউরিটি যে ম্যানেজমেন্ট আছে সেই টিম থেকে ফোন দিছে এবং টুইটার ক্রিটিক্যাল একটা সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে, এখনই লগ ইন করে এই সমস্যাটা দেখতে বলতেছে। এই ঘটনাটাকেই এরা রেপ্লিকেট করে 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 যত লিস্ট যে ছিল সবাইকে পাঠাইছে এবং এর মধ্যে প্রায় অনেকেই ফেসে যায় এবং ওই ফিশিং লিঙ্কের মধ্যে তাদের ডাটা শেয়ার করে। আর এতে করে তারা মানে এই গ্রাহাম আইভান ক্লার্করা এক এক করে অ্যাকাউন্টে ঢুকে দেখে যে কারো কাছে এই পাওয়ারটা আছে যে অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করাটাই তাদের কাছে ছিল মূল পাওয়ার প্রথম দিকে। তো একটা করতে 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 তাদের কাছে ওই সময় লাগছিল আর কি, একটা সময় তারা এই অ্যাডমিন পাওয়ার পেয়ে যায়। তো অ্যাডমিন পাওয়ার পাওয়ার পরে তারা প্রথম যে কাজটা করে, যার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিছে তাকেই সবার আগে ব্লক করে বা তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এতে করে টুইটার ম্যানেজমেন্টের টিমের যে মেম্বার থাকে সে চেষ্টা করে যে অ্যাকাউন্টে আমি ঢুকবো, কিভাবে ঢুকবো, তখন ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছিল না। তো সে হয়তো বুঝে গেছিল যে সে হ্যাক হয়ে গেছে, কিন্তু আসলে তার করার কিছু ছিল না। এর মধ্যে টুইটার যখন এই 130টা প্রোফাইল থেকে এই সেম পোস্ট দেখে যে $1000 দিলে $2000 দিব, তারা এই অসঙ্গতিটা দেখে কয়েক মুহূর্তের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে এই সমস্ত যারা অনেক ফলোয়ার সমৃদ্ধ যে অ্যাকাউন্টগুলো আছে, যাদের অনেক ফলোয়ার আছে, সবগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। মানে এখান থেকে কোনো পোস্ট করা যাবে না, ডিলিট করা যাবে না, ম্যানেজমেন্ট এটা সব হ্যান্ডেল করবে। তো এর মধ্যেই এদের টার্গেট ছিল যে ম্যানেজমেন্টে ঢুকে সব যেগুলা ফলোয়ার বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কথাবার্তা বলে বা অনেক যাদের ফলোয়ার তাদেরকে স্ক্যাম করা। কারণ তাদের পোস্ট থেকে যদি তাদের প্রোফাইল থেকে যদি পোস্ট করা হয় তাহলে বড় বড় অ্যামাউন্ট আসার সম্ভাবনা আছে। তাদের চাহিদা ছিল এতটুকুই। কিন্তু আপনি কি জানেন যে এছাড়াও তারা আরো কি করতে পারতো? কারণ অ্যাপেলের মতো বড় কোম্পানির অ্যাক্সেসও তাদের হাতে ছিল। তারা যদি বলতো যে অ্যাপেল থেকে, যেহেতু করোনার সময় যাচ্ছিল, ওই সময়টা আমরা জানি প্যান্ডেমিকের সময় কত কোম্পানি কত লেঅফের দিকে গেছে, মানে হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। তো অ্যাপেলের যদি একটা পোস্ট শুধু দিত যে এতগুলা কর্মীকে আমরা ছাঁটাই করলাম বা আমাদের কোম্পানি ডাউন করছে, এরকম শেয়ার বাজারে অ্যাপেলের কিছু থাকতো না। এছাড়াও তারা বিভিন্ন সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করে তাদের বিভিন্ন যে মানুষের সাথে কথোপকথন আছে সেটারে নিয়ে ব্ল্যাকমেইল করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। ইনডিড তারা টিনেজে ছিল, তাদের মধ্যে খালি এতটুকুই স্ক্যামের চিন্তা ভাবনা ছিল যে আমরা বিটকয়েনের মাধ্যমে স্ক্যাম করব, এবং এতটুকুই শুধুমাত্র তাদের চাহিদা ছিল, যার কারণে অল্পের মধ্যে দেওয়া গেছে। যাই হোক, এই অপারেশনটা বেশি দিন ঘটে নাই, এই অপারেশনটা মাত্র 2-3 সপ্তাহের মতো ঘটছে, কারণ 15 জুলাই 2020 সালে তারা এই অপারেশনে সাকসেসফুল হয়েছিল। এর 2-3 সপ্তাহ পরে 31 জুলাই 2020-এ FBI তাদেরকে গ্রেপ্তার করে। কিভাবে FBI তা বুঝতে পারছিল যে তারা এই ঘটনার সাথে জড়িত, এটা এখনো জানা যায়নি। তো ধারণা করা হয় তারা যে পরিমাণ অপরাধ করছে সেটার জন্য শাস্তি, সে যদি একজন অ্যাডাল্ট হইতো তাহলে 210 বছরের উপর জেল হইতো, কিন্তু
তখন সে ছিল নাবালক, মানে বাচ্চা, শিশু, 18 বছরের কম। তার সর্বোচ্চ যে শাস্তি হওয়ার কথা সেটা হচ্ছে মাত্র 6 বছর। এর মধ্যেও 3 বছরের মধ্যে সে অলরেডি ফ্রি। আপনারা যদি একটু গ্রাহাম আইভান ক্লার্ক উইকিপিডিয়া সার্চ করেন তাহলে দেখবেন তার সমস্ত তথ্য আসে। তো এটাই ছিল এই টুইটার হ্যাকের সম্পূর্ণ মিলিয়ে আমার সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমরা হয়তো এই ভিডিওটাতে যতটা তথ্য সমৃদ্ধ করা যায় করার চেষ্টা করছি, আরও করা যাইতো, কিন্তু ভিডিওর লেন্থ হয়ে যেত অনেক বেশি, হয়তো আপনারা দেখতে পছন্দ করতেন না। এই জন্য মেইন পয়েন্টগুলোকে নিয়ে আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আশা করতেছি যে আপনাদের কাছে ভালোই লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।